হ্যালো জন, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো তোমরা সকলেই জানো যে প্রাইমারি আপার প্রাইমারি স্পেশাল আমাদের একটা সিরিজ শুরু করা হয়েছিল। তো আজকের এই সিরিজে আমরা নতুন একটা সাবজেক্ট অর্থাৎ ইএনভিএস বা পরিবেশবিদ্যার একটা ক্লাস আজকে নিয়ে চলে এসেছি। আজকের এই ক্লাসে আমরা এমসিকিউ করব এবং তার সাথে কন্টেন্টের পাশাপাশি আমরা বিভিন্ন রকম যে পেডাগজিক্যাল যে কোশ্চেন তোমাদের হয় সেটাও কিন্তু রেখেছি। ওকে, তো চলো আজকের ইভিএস মক টেস্টে আমরা কমপ্লিট করি। ঠিক আছে, আগের ক্লাসে তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা অনেকে আমাদের পেড ব্যাচ নিয়েছো। ওকে, তো তোমাদের একটা কথা বলতে পারি, যারা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিয়েছো তাদের পাস কোন দায়িত্ব সম্পূর্ণ ফাইনাল স্টাডি টিমের। ওকে, তো নিঃসন্দেহে আমাদের পেড ব্যাচ অবশ্যই জয়েন করতে পারো, এবং যারা পেড ব্যাচ নিতে পারছো না অবশ্যই ইউটিউবের যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো রেগুলারলি করো, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করে যাও। সেখানে আমাদের ছেলেমেয়েরা গ্রুপ প্র্যাকটিস করে, এবং আমাদের যে ক্লাসেসগুলো হয় ইউটিউবে ফ্রি ক্লাসের, সেই ক্লাসের পিডিএফগুলো সেখানে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে দেবে। আর যদি চাও যে একটা জায়গায় সিস্টেমেটিকভাবে প্রিপারেশন এবং গাইডেন্স দেবো, তাহলে ফাইনাল স্টাডিকে অবশ্যই তোমরা চুজ করতে পারো। ঠিক আছে, স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিও। মাত্র 599 টাকা প্রাইস আমরা প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের মতো ব্যাচগুলো দিচ্ছি। যদি কেউ দুটো নিতে চাও সেটার জন্য একটা ডিসকাউন্ট প্রাইস আছে, তো তোমরা নিতে পারো। এই ব্যাচের মধ্যে ক্লাস নোটস, ডিটেলস নোটস, মক টেস্ট, চ্যাপ্টার্স মক টেস্ট, ঠিক আছে, থিওরি নোটস সমস্ত কিছু এক জায়গায় পেয়ে যাবে। ঠিক আছে, তো আর কোনো কিন্তু বই কেনার প্রয়োজন পড়বে না, যে যে নোটস আমাদের দেওয়া হবে উইথ সাজেশন। ওকে, তো চলো এবার আমরা ক্লাসে ফিরে আসি। সকলেই যেরকমভাবে আগের ক্লাসগুলো কমেন্ট করতে অ্যান্সারগুলো, সেরকমভাবে এই ক্লাসেও কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে, তাহলে দেখবে প্র্যাকটিস তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন বলছে ভোপাল, তোমরা সকলের নাম শুনেছো ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল। সেই গ্যাস দুর্ঘটনায় অনেক প্রাণী এবং অনেক মানুষ মারা গিয়েছিল। তো সেই যে ভোপাল গ্যাস দুর্ঘটনা, সেটা কোন গ্যাসটি নির্গত হয়েছিল সেটা জানতে চাওয়া হয়েছে। কার্বন ডাইঅক্সাইড, খ বলছে মিথেন, গ বলছে মিথাইল আইসোসাইনেট, ঘ বলছে সালফার ডাইঅক্সাইড। তো তোমরা এমনি বুঝতে পারছো যে ভোপাল গ্যাস দুর্ঘটনা যেখানে গ্যাস উৎপন্ন হয় সেখানে কখনোই কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে না। মিথেন হতে পারতো, ঠিক আছে, মানে এটা ভাবতে পারো অনেকেই। সালফার ডাইঅক্সাইডও এটাও হবে না, তাহলে কোনটা হতে পারে? একটা হচ্ছে মিথাইল আইসোসাইনেট আর একটা হচ্ছে মিথেন। তার কারণ গ্যাস ট্যাঙ্ক বলছে, তাহলে গ্যাস সংগ্রহ করা হয়, কার্বন ডাইঅক্সাইড কোনোদিনই সংগ্রহণ করবে না, কারণ কার্বন ডাইঅক্সাইড তো এমনি তো আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর, তাই না? তো এমনি ট্রিক্স লাগিয়ে অ্যান্সার করতে পারো। তো এখানে একটু সবগুলো কিন্তু চেনা জানা নাম, কিন্তু একটাই যেটা অনেকেরই অচেনা হতে পারে, যে এই নামটা হয়তো শোনে, আবার যারা পড়েছে তারা সকলে শোনা, সেটা হচ্ছে গ। আর এটাই হচ্ছে সঠিক উত্তর। এটার শর্ট ফর্ম আমরা পড়েছি বইয়ে, MIC, মিথাইল আইসোসায়ানেট। এই গ্যাসটি কিন্তু নির্গত হয়েছিল। তো যদি একটু ডিটেলসে বলি, 1984 সালে, ঠিক আছে, 2 বা 3 ডিসেম্বর রাতে মধ্যপ্রদেশের ভোপালে ইউনিয়ন কার্বাইড কারখানায় একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে। সেখান থেকে অত্যন্ত বিষাক্ত যে গ্যাস MIC বা মিথাইল আইসোসাইনেট গ্যাস, এটি লিক করে এবং কয়েক হাজার মানুষের কিন্তু মৃত্যু ঘটে। ঠিক আছে, এটা একটা ইতিহাসে আমাদের বিশাল বড় একটা গ্যাস ট্র্যাজেডি কিন্তু হয়ে থাকে। ওকে, তো সালটা মনে রাখবো 1984 সাল, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। আবার অনেক সময় আসে MIC এর পুরো নাম কি, মিথাইল আইসোসাইনেট গ্যাস, এটাও পরীক্ষায় দেয়। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কি? ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি সেটা জানতে চাইছে। অপশন এ কানহা, অপশন খ হচ্ছে করবেট, অপশন গ হচ্ছে কাজিরাঙ্গা, অপশন ঘ হচ্ছে গির অরণ্য। সঠিক উত্তর কি হবে? কমেন্ট করে অ্যান্সার করো, সকলেই কমেন্ট করে অ্যান্সার করো। কানহা, করবেট, কাজিরাঙ্গা না গির? ঠিক আছে, সকলেই কিন্তু কমেন্ট করে অ্যান্সার করবে। ওকে, দাগ নম্বর দাও আর অ্যান্সার করো। তো কি হবে সঠিক উত্তর? যারা খ করেছো তারা সকলেই সঠিক উত্তর করেছো। তো করবেট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, জিম করবেট। এটার সম্পূর্ণ নাম কি? জিম করবেট। একটু লিখে দিই, জিম করবেট জাতীয় উদ্যান। ঠিক আছে, জিম করবেট, জিম করবেট ন্যাশনাল পার্ক, এটি ভারতের প্রাচীনতম তোমার ন্যাশনাল পার্ক এবং প্রথম জাতীয় উদ্যান। এটি 1936 সালে তৈরি হয়। ঠিক আছে, বিপন্ন বেঙ্গল টাইগার রক্ষার জন্য হেইলি ন্যাশনাল পার্ক নামে কিন্তু উত্তরাখণ্ডে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে কত সাল প্রতিষ্ঠিত হয়েছিল? 1936 সাল। কোথায়? উত্তরাখণ্ডে। জিম করবেট হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান। ওকে, নেক্সট প্রশ্ন চলো। নিচের কোনটি একটি গ্রিন হাউস গ্যাস নয়? গ্রিন হাউস গ্যাস নয় বলেছে, ভালো করে দেখো, যেটা নয় সেটাই জানতে চাওয়া হয়েছে। যেখানে নট বা নয় থাকবে সেই প্রশ্নগুলো একটু আগে পড়বে, তারপর অ্যান্সার করবে। অনেকেই না পড়ে আচ্ছা কোনটি গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস, তাহলে এই যে হ্যাঁ এটা গ্রিন হাউস গ্যাস, নাইট্রাস অক্সাইড মেরে দিল। ঠিক আছে, কিন্তু দেখবেই না যে এখানে নয় আছে। তো প্রশ্নটা একবারের থেকে দুবার পড়ো, তারপর অ্যান্সার করো, তাহলে দেখবে এমনি অ্যান্সার করতে পারবে। তাহলে নিচের কোনটি একটি গ্রিন হাউস গ্যাস নয়? সঠিক উত্তর কি হবে? মিথেন, নাইট্রাস অক্সাইড, চলে আসবো না অক্সিজেন। তো অক্সিজেন বুঝতেই পারছো, এমনি মানে অ্যান্সার করতে পারে অক্সিজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। অক্সিজেন পরিবেশের ক্ষতি করে না। ঠিক আছে, অক্সিজেন কি করে? আমাদের প্রাণ মানে আমাদের বাঁচিয়ে থাকে, তাই তো। অক্সিজেন ছাড়া কি আমরা বাঁচতে পারবো? অক্সিজেনের সংকেত কি? O2। ঠিক আছে, এগুলো মনে রাখবে। CH4 হচ্ছে মিথেনের, নাইট্রাস অক্সাইড NO2। ঠিক আছে, ওকে, বুঝা গেল। জলীয় বাষ্প H2O বলতে পারো। ওকে,
তাহলে গ্রিন হাউস গ্যাসগুলি পৃথিবীর বায়ুমণ্ডলে কি করে, যে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে, যেমন হচ্ছে মিথেন, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, নাইট্রাস অক্সাইড, তারপর হচ্ছে কার্বন মনোক্সাইড, জলীয় বাষ্প, এগুলো কিন্তু কি করে, এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তাহলে এটাকে এখানে কোনটি গ্রিন হাউস গ্যাস না, সেটা হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেন পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে না, অক্সিজেন পৃথিবীর তাপমাত্রা কমাতে সাহায্য করে। অর্থাৎ অক্সিজেনের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কি হবে, পৃথিবী ঠান্ডা হয়ে যাবে। ওকে, আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে কি হবে, পৃথিবী গরম হয়ে যাবে। আর এই দুটি গ্যাসের ভারসাম্যের জন্য কিন্তু পৃথিবীতে না ঠান্ডা না গরম এরকম কিন্তু রয়েছে। ওকে, নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, ব্ল্যাক ফুট ডিজিজ থেকে একটা প্রশ্ন। ব্ল্যাক ফুট ডিজিজ বা ব্ল্যাক ফুট রোগ নিচের কোনটির প্রভাবে হয়? পারদ, আর্সেনিক, ক্যাডমিয়াম না সীসা? কোনটি হবে সঠিক উত্তর? খুব স্পিডলি অ্যান্সারগুলো করবে, ঠিক আছে, তার কারণ আমরা অল্প সময়ের মধ্যে বেশি অ্যান্সার করবো। সঠিক উত্তর কি হবে? অপশন কি হবে? পারদ, আর্সেনিক। আশা করি সকলে অ্যান্সার করে দিয়েছে, তো সঠিক উত্তর হবে অপশন গ, আর্সেনিক দূষণের ফলে কিন্তু ব্ল্যাক ফুট ডিজিজ হয়। তো ব্ল্যাক ফুট ডিজিজটা কি না, দীর্ঘদিন ধরে আর্সেনিক যুক্ত দূষিত পানীয় জল পান করার ফলে মানুষের হাত এবং পায়ের তলায় যে কালো কালো ছোপ ছোপ, ঠিক আছে, পায়ে বা হাতে এই যে যে ছোপ ছোপ দাগগুলো তৈরি হয়, ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার ব্ল্যাক ফুট ডিজিজ নামে কিন্তু পরিচিত। পায়ের তলায় ছোপ 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 এরকম কালো কালো দাগ দাগ হয়ে যায় হাতে আর পায়ের তালুতে, এই যে ক্ষতের সৃষ্টি হয় এটাকে বলা ব্ল্যাক ফুট ডিজিজ। ঠিক আছে, এটি আর্সেনিক দূষণের ফলে হয়। দেখবে বিভিন্ন রকম যে টিউবওয়েলে আর্সেনিক মানে বেশি থাকার ফলে এগুলো হয়ে থাকে। তো আমাদেরকে জল একদম ঠিকঠাক খেতে হবে, পিওরিড জল যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের পিউরিফাই জল খেতে হবে। ওকে, আর্সেনিক বা যেখানে তোমার আয়রন আছে সেই সমস্ত জল কিন্তু আমাদের কখনোই খাওয়া উচিত না, নাহলে কিন্তু বিভিন্ন রকম যে পেটের রোগ কিন্তু আমরা বা চর্মরোগ কিন্তু আমাদের হবে। ওকে, নেক্সট প্রশ্ন চলো। নেক্সট হচ্ছে দেখো 5 নম্বর প্রশ্ন, ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? জিওগ্রাফি থেকে একটা প্রশ্ন ধরে নাও, ঠিক আছে, ইবিএস এর পার্ট এটা। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? আর এইটা শুধুমাত্র প্রাইমারি আপার প্রাইমারি না, এটা সিটেটের জন্য ইম্পর্টেন্ট। যারা সিটেট দিচ্ছ, সিটেট যারা দিচ্ছ তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, সিটেট, জেটেট, ঠিক আছে, বিভিন্ন রকম যে যারা টেট দিচ্ছ তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা যে কোনো চাকরি পরীক্ষা দেবে ইবিএস থেকে প্রশ্ন আসে, তো তোমরা এগুলো অবশ্যই প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। এছাড়া যারা এসএলএসটি দিচ্ছ তাদের জন্য তো ইম্পর্টেন্ট, যারা জিওগ্রাফিতে এসএলএসটিতে বসবে। ওকে, ওজোন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায়? ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার না আয়নোস্ফিয়ার? খুব ইজি একটা প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন খ, স্ট্র্যাটোস্ফিয়ার কিন্তু ওজোন স্তর দেখা যায়। এবং এই স্তরকে কি বলা হয়? এই স্তরকে বলা হয় শান্ত মণ্ডল। ঠিক আছে, বায়ুমণ্ডল স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরে ওজোন গ্যাসের একটি পুরু যে আস্তরণ আছে, আর এবং এই ওজোন স্তরটা থাকার জন্য কিন্তু আমাদের বায়ুমণ্ডলে কি হয় না, যে পৃথিবীতে যে সব থেকে যে কঠিন কঠিন যে রশ্মি, যেটাকে আমরা বলি ইউভি রে, ঠিক আছে, ইউভি রে, আলট্রাভায়োলেট রে, অতিবেগুনি রশ্মি, এটা কিন্তু আমাদের পৃথিবীতে আসতে পারে না। আর এই রশ্মি যদি আমাদের পৃথিবীতে চলে আসতে তাহলে কি হতো, আমাদের যে স্কিনগুলো কালো হয়ে যেত, আমাদের ক্যান্সার ধরা পড়তো। এই যে ক্ষতিকারক যে গ্যাস, এই রশ্মি আলট্রাভায়োলেট রে, ঠিক আছে, আলফা বিটা যেটা রয়েছে, এটা কিন্তু এই স্তরে বাধা দেয়, ওজোন গ্যাস। ঠিক আছে, এই জন্য এটাকে কি বলা হয়, আমাদের পৃথিবীর ছাতাও বলা হয়ে থাকে। ঠিক আছে, সৌরপর্দা যেটাকে আমরা বলি। বোঝা গেল, সূর্য থেকে আগত হচ্ছে এই আলট্রাভায়োলেট রে, সেটাকে কিন্তু শুষে নেয় বা রক্ষা করে এই ওজোন স্তর। ওকে, তো এটি কোন স্তর দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ার। আর স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্তমণ্ডল, ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। এগুলো মনে রাখবে এক্সট্রা হিসেবে। ওকে, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? পশ্চিমবঙ্গ বলেছে অনেকেই, মানে ফট করে একদম রয়্যাল বেঙ্গল টাইগার মেরে দেবে, কখনোই না, রাজ্যের পশু বলেছে। দেখো, রয়্যাল বেঙ্গল টাইগার, একশিঙ্গা গন্ডার, মেছে বিড়াল না হাতি? কোনটি হবে সঠিক উত্তর? তো অনেকেই কিন্তু ভুল করে অ্যান্সার করে দেবে ক, ক হবে না, কি হবে? গ হবে সঠিক উত্তর, মেছো বিড়াল বা ক্যাটিং ফিশ হবে সঠিক উত্তর। ঠিক আছে, গ বা ক্যাটিং ফিশ হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন চলো। চিপকো আন্দোলন ভারতের কোন রাজ্যে শুরু হয়েছিল? সঠিক উত্তর কি হবে? অ্যান্সার করো, চিপকো আন্দোলন ভারতের কোন রাজ্যে শুরু হয়েছিল? ফিশিং ক্যাট বলে, ঠিক আছে, ক্যাটিং ফিশ বলেছে, ফিশিং ক্যাট বলে, মেছো বিড়াল। ঠিক আছে, এরা সাধারণত জলাভূমিতে মানে বসবাস করে। ওকে, আর ওই তোমার মাছ খায়, মাছ শিকার করে খায়, ক্যাটিং ফিশ, ফিশিং ক্যাট। 7 প্রশ্ন, চিপকো আন্দোলন ভারতের কোন রাজ্যে শুরু হয়েছিল? পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, কর্ণাটক না কেরালা? আশা করি সকলে সঠিক উত্তর দিয়ে দিয়েছে, সঠিক উত্তর হবে গ, উত্তরাখণ্ডে শুরু হয়েছিল চিপকো আন্দোলন 1900 কত সালে? 1973 সালে। ঠিক আছে, 1973 সালে কিন্তু এই আন্দোলনটা শুরু হয়েছিল বর্তমান উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় অঞ্চলে। ঠিক আছে, গাড়োয়াল হিমালয় অঞ্চলে গাছ কাটার বিরুদ্ধে একটি অহিংস পরিবেশ আন্দোলন শুরু হয়। এর যে প্রতিনিধিত্ব বা অন্যতম নেতা ছিলেন এই আন্দোলন হচ্ছে সুন্দরলাল বহুগুণা। ঠিক আছে, সুন্দরলাল বহুগুণা, ঠিক আছে, এগুলো মনে রাখবে। ওকে, নেক্সট প্রশ্ন চলো। মিনামাটা রোগ কোন ধাতুর দূষণের ফলে হয়? মিনামাটা রোগ কমেন্ট করে জানাও, সঠিক উত্তর কি হবে? আসলে সকলেই সঠিক উত্তর দিয়ে দিয়েছো, এবার একটু স্পিড আমরা করবো। সঠিক উত্তর হবে অপশন ক, পারদ। ওকে, 1956 সালে কি হয়, যে জাপানের মিনামাটা উপসাগরীয় অঞ্চলে পারদযুক্ত যে শিল্প বর্জ্য জলে মেশার ফলে সেখানকার যে সামুদ্রিক মাছ দূষিত হয়, এবং সেই মাছ খেয়ে সেখানকার মানুষের স্নায়ুতন্ত্রে এক ভয়াবহ রোগ দেখা যায়, যা কিন্তু মিনামাটা নামে পরিচিত। ঠিক আছে, এই যে
পারদ সমুদ্র জলে মিশে যায় এবং সেখানকার মাছ খেয়ে কী হয়, সেখানকার মানুষের যে রোগ হয় সেই রোগটাকে বলা হচ্ছে মিনামাটা রোগ। ঠিক আছে, ওকে, বোঝা গেল? তাহলে পারদ দূষণের ফলে কিন্তু মিনামাটা রোগ হয়েছে। নেক্সট দেখো, নিম্নোক্ত কোনটি একটি পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস যেটাকে আবার পুনরায় কি করা হয়, রিইউজ করা হয় বা সেটাকে আবার নতুনভাবে সৃষ্টি করা যায়। ঠিক আছে, নতুনভাবে তৈরি করা যায়, রিসাইকেল যেটাকে আমরা বলি, পুনর্নবীকরণযোগ্য, আবার নবীকরণ করা যায়, বানানো যায়। কোন শক্তি? সেটা হচ্ছে সৌরশক্তি। ঠিক আছে, যেটার কোনো শেষ নেই। এটা হচ্ছে অপ্রচলিত শক্তিও বলা হয় সৌরশক্তিকে। তো সৌরশক্তি হয়ে যাবে সঠিক উত্তর। কয়লা ফুরিয়ে গেলে কিন্তু আর কয়লা পাওয়া যায়? পাওয়া যায় না। পেট্রোলিয়াম ফুরিয়ে গেলে কি আর পেট্রোলিয়াম পাওয়া যায়? পাওয়া যাবে না। প্রাকৃতিক গ্যাস পাওয়া যাবে? পাওয়া যাবে না। ঠিক আছে, তো এটা সঠিক উত্তর হবে কি হবে? সৌরশক্তি। ওকে, যে শক্তি উৎসগুলি বারবার ব্যবহার করলে শেষ হয়ে যায় না সেগুলো বলা হয় পুনর্নবীকরণযোগ্য শক্তি, আর যেগুলো শেষ হয়ে যায় সেগুলো হচ্ছে অপুনর্নবীকরণযোগ্য শক্তি। তো কোনগুলো বুঝতে পারছো? কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলো হচ্ছে অপুনর্নবীকরণযোগ্য, আর পুনর্নবীকরণযোগ্য হচ্ছে সৌরশক্তি। ওকে, নেক্সট দেখো, রেড ডেটা বুক, RDB কারা প্রকাশ করে? রেড ডেটা বুক যেগুলো ধরে নাও ইন্টারন্যাশনাল, যেটা তোমার রয়েছে বিশ্বব্যাপী উদ্ভিদ এবং প্রাণীদের সংরক্ষণের যে অবস্থা, ঠিক আছে, কোন প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, কোন গাছগুলো বিলুপ্ত হয়ে গেছে, বিপন্ন হয়ে গেছে যে প্রজাতি, সেগুলো যে তালিকা ব্যবহার করে রেড ডেটা বুক। ঠিক আছে, রেড ডেটা বুক তো এগুলো বের করে। তো প্রকাশ করে কে? WWF, IUCN, না ইউনেস্কো, না ইউনেপ? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে IUCN। অপশন গ যারা করছে তারা সকলেই সঠিক উত্তর করছে। নেক্সট প্রশ্ন চলো, বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সবসময় কি হয়? একমুখী, দ্বিমুখী, বহুমুখী, না চক্রাকার? কি হবে সঠিক উত্তর? অ্যান্সার করো, কি হবে? বাস্তুতন্ত্রের সৌরশক্তি উৎপাদক থেকে কি হয়? ধাপে ধাপে খাদকের মধ্যে প্রবাহিত হয়। জানো তো, সৌরশক্তি থেকে সূর্যের আলো নিয়ে গাছ খাদ্য উৎপাদন করে এবং সেটা কি হয়, ঘাস খায় ফড়িং, ফড়িংকে খায় ব্যাং, ব্যাংকে খায় সাপ, সাপে খায় ময়ূর, এরকম করে ধাপে ধাপে যে খাদ্য জাল বা খাদ্য যে শৃঙ্খলা আমাদের চলে, ফুড চেইন যেটাকে আমরা বলি, এটা একটা একমুখী প্রক্রিয়া। ঠিক আছে, একমুখী কিন্তু এটা প্রক্রিয়া, ওই জন্য এটা কি হবে? একমুখী হবে সঠিক উত্তর। ঠিক আছে, শক্তির প্রবাহটা কিন্তু দেখো একমুখীভাবে কিন্তু প্রবাহিত হয়, ওই জন্য এটাকে বলা হয় একমুখী। অপশন ক যারা করেছো সকলেই সঠিক উত্তর করেছো। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? এটা ইজি প্রশ্ন, এটা মানে ক্লাস 1-2 এর বাচ্চাকে জিজ্ঞেস করলে বলে দেবে। বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, কি হবে? কত তারিখে পালিত হয়? সঠিক উত্তর কি হবে? খ হবে সঠিক উত্তর, 5 জুন, 5 জুন। ঠিক আছে, 5 জুন। কি হবে কত সালে? না 1972 সালে পরিবেশ সংক্রান্ত স্টকহোম সম্মেলনের পর থেকে পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর 5ই জুন সারা বিশ্বে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। ঠিক আছে, কত সাল থেকে? 1972 সাল থেকে। মনে রাখবে, অম্লবৃষ্টি যেটাকে আমরা বলি অ্যাসিড রেন, অ্যাসিড রেন বুঝতেই পারছো, অ্যাসিড রেন জন্য দায়ী প্রধান গ্যাসগুলি কি? যেমন হচ্ছে তোমার এই যে তাজমহল, ঠিক আছে, দিল্লির তাজমহল, সেখানে অ্যাসিড রেনের ফলে তাজমহলের গায়ে বিভিন্ন রকম স্টোন ক্যান্সার দেখা যাচ্ছে। ঠিক আছে, শিলা ক্যান্সার যেটাকে আমরা বলি, মার্বেলের ক্ষত সৃষ্টি হচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, এগুলো বিভিন্ন রকম কারণ। এগুলো অম্লবৃষ্টির ফলে মাটির জমির উর্বরতা নষ্ট হয়ে যায়, চাষযোগ্য জমির যে উর্বরতা সেটা নষ্ট হয়। বিভিন্ন রকম যে বাড়িগুলো আছে সেগুলোর যে ইটগুলো, সেগুলো বাড়ির রং দেখবে খুব তাড়াতাড়ি ফেড হয়ে যায় এই যে অ্যাসিড রেনের কারণে। ঠিক আছে, এছাড়াও অনেক ক্ষতি করে। ঠিক আছে, অ্যাসিড রেন। এর জন্য দায়ী প্রধান গ্যাস দুটির নাম কি সেটা জানতে চাওয়া হয়েছে। তো সকলেই জানো, এমনি অ্যান্সার করে আসতে পারবে, যেটা বৃষ্টিতে থাকে SO2 আর NO2, SO2 আর NO2। খাওয়া যারা করেছে তারা সকলেই সঠিক উত্তর করেছে। ঠিক আছে, SO2 আর NO2। ওকে, তো SO2 আর NO2 এর ফুল ফর্ম তোমরা সকলে আশা করি জানো, তবু একবার বলে দিই যে সালফার ডাইঅক্সাইড আর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো কি করে এগুলো? কলকারখানা এবং যানবাহন থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলের কি হয়, জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে যথাক্রমে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে, যা বৃষ্টির সাথে কিন্তু ঝরে ঝরে পড়ে, এবং এইটা কি বলা হয়? অ্যাসিড রেন। কি বলা হয়? অ্যাসিড রেন। ওকে, কি কি করে তো বললাম, স্টোন ক্যান্সার সৃষ্টি করে। নিম্নোক্ত কোনটি একটি জলবাহিত রোগ? অ্যানথ্রাক্স, টাইফয়েড, যক্ষা, না সর্দি কাশি? তো জলবাহিত রোগ কোনটা সেটা জানতে চাওয়া হচ্ছে। খুব ইজি একটা প্রশ্ন, এমনি অ্যান্সার করতে পারবে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গ, টাইফয়েড। টাইফয়েড কি থেকে হয়? জলবাহিত রোগ। এছাড়া কলেরা, ঠিক আছে, টাইফয়েড এবং কলেরা হচ্ছে জলবাহিত রোগ, যা দূষিত জল পান করার ফলে ছড়ায়। আর যক্ষা এবং সর্দি কাশি হচ্ছে তোমার বায়ুবাহিত রোগ। ঠিক আছে, এগুলো বায়ুবাহিত রোগ। ওকে, নেক্সট প্রশ্ন কি বলছে? জলাভূমি সংরক্ষণের জন্য কোন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? জলাভূমির সংরক্ষণের জন্য কোন আন্তর্জাতিক চুক্তি করা হয়েছিল? সঠিক উত্তর কি হবে? আসলে সকলে অ্যান্সার দিয়েছো, গ হবে সঠিক উত্তর, রামসার সম্মেলন, যেটা তোমার 1971 সালে কিন্তু হয় ইরানের রামসার শহরে। ঠিক আছে, জলভূমি এবং সম্পদ সংরক্ষণের জন্য এই আন্তর্জাতিক চুক্তি করা হয়, যা কিন্তু রামসার কনভেনশন নামে পরিচিত। ওকে, নেক্সট প্রশ্ন। এবার পেডাগোজি থেকে আমাদের 5টা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, সকলে কিন্তু অ্যান্সার করার চেষ্টা করো। ঠিক আছে,
পেডাগজি থেকে খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রশ্নগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ। 16 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যা শেখানোর ক্ষেত্রে নিচের কোনটি সবচেয়ে কার্যকরী পদ্ধতি? বক্তৃতা পদ্ধতি, অশৃঙ্খল হচ্ছে মুখস্থ করানো। বক্তৃতা পদ্ধতি কখনোই হবে না, যেটাকে লেকচার মেথড বলা হয়। মুখস্থ কখনোই করানো যাবে না বাচ্চাদেরকে। ফিল্ড ট্রিপ বা ক্ষেত্র পরিদর্শন, ঠিক আছে, ফিল্ড ওয়ার্ক যেটা আমরা বলি। শুধুমাত্র পাঠ্যপুস্তক পাঠ, শুধুমাত্র বলে কিছু হয় না, শুধুমাত্র পাঠ্যপুস্তক পড়িয়ে কোনোদিন লাভ হবে না। কি হবে তাহলে? কোনটি সঠিক উত্তর হবে? কোনটি সঠিক উত্তর হবে? অ্যান্সার করো সকলে, কোনটি সঠিক উত্তর হবে? তাহলে গ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন চলো। নেক্সট প্রশ্ন কি বলছে? 17 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, সিসিই, ঠিক আছে, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এডুকেশন, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন এর প্রধান উদ্দেশ্য কি? ক, শিক্ষার্থীদের শুধু নম্বর দেওয়া। ক, শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ মূল্যায়ন করা। গ, প্রতিযোগিতার মনোভাব তৈরি করা। ঘ, ফেল করানো। ঠিক আছে, ফেল করানো কখনোই হবে না, শুধু নাম্বার দেওয়া কখনোই হবে না। প্রতিযোগিতার মনোভাব, প্রতিযোগিতার কথা কিন্তু বলা নেই। তাহলে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ, টোটাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, সার্বিক যে বিকাশ, কম্প্রিহেন্সিভ, সেটা কিন্তু মূল্যায়ন করার কথাই কিন্তু এখানে সিসিইর প্রধান উদ্দেশ্য। তো অপশন খ যারা করেছে তারা সকলেই সঠিক উত্তর করেছো, ঠিক আছে, খ হবে সঠিক উত্তর। নেক্সট চলে আসো, প্রত্যেকটা কিন্তু সঠিক উত্তর করতে হবে তোমাদের, হ্যাঁ, সবাই কিন্তু অ্যান্সার কমেন্টে জানাও। আর একটা রিকোয়েস্ট সবাইকে, যারা এত দূর ক্লাসটা দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই ফাইনাল স্টাডিকে একটা লাইক করে দিও, ঠিক আছে, চ্যানেলটাকে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার কারণ এরকম রেগুলার ক্লাস আমরা আনবো। সাবস্ক্রাইব করা থাকলে কি হয়, ক্লাসের যে তোমাদের নোটিফিকেশনগুলো মোবাইলে চলে যাবে, তোমরা দেখতে পারবে। না সাবস্ক্রাইব করা থাকলে কখন কোন ভিডিওটা দিচ্ছি দেখতে পাবে না। অবশ্যই সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাপোর্ট করো। তোমাদের এক একটা লাইক আমরা বুঝতে পারি যে তোমাদের ক্লাসেসগুলো ভালো লেগেছে কিনা। এক একটা কমেন্ট আমাদের মোটিভেট করে পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য। কেমন লাগছে ক্লাসগুলো অবশ্যই কমেন্টে জানিও। আর কোন কোন সাবজেক্টের ক্লাস প্রয়োজন, আমরা ঠিকঠাক বোঝাতে পারছি কিনা সেগুলো অবশ্যই জানিও। আর যদি কেউ চাও আমাদের পেড ব্যাচ নিতে, ঠিক আছে, কাউকে জোর করছি না, যদি ক্লাস ভালো লাগে, নোটস দেখে যদি আমাদের পছন্দ হয় এই নোটসগুলো, ঠিক আছে, এগুলো ডিটেলস আমরা দিয়ে থাকি, তো আমাদের পেড ব্যাচ জয়েন করতে পারো। মাত্র 599 টাকা প্রাইস আছে, ডিসকাউন্ট প্রাইস, ঠিক আছে, এই প্রাইসটা কিন্তু বেড়ে যাবে। তো অবশ্যই যারা যারা চাও অবশ্যই জয়েন করতে পারো। ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ সকলেই জয়েন করুন। ওকে, নেক্সট চলো প্রশ্ন, চলো এবার প্রশ্নে চলে আমরা ক্লাসে ফিরি। 18 প্রশ্ন দেখো কি বলছে, প্রাথমিক স্তরে পরিবেশ বিদ্যাকে একটি সংহত বা ইন্টিগ্রেটেড বিষয় হিসেবে দেখা হয়, কারণ কি? এতে বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান উভয়ই পড়া হয়। অবশ্যই এটি খুব সহজ বিষয়, এটি কোনো বড় বিষয় নয়, এটি সরকার বাধ্যতামূলক করেছে না, এটা সরকারের কথা বাধ্যতামূলক এরকম কোনো মানে এখানে হয় না সঠিক উত্তর। তাহলে এটা কি? এটা বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান দুটোই কিন্তু অন্তর্ভুক্ত, এর জন্য এটা কিন্তু ইন্টিগ্রেটেড পার্ট। পরিবেশ বিদ্যা পড়ানো হয় বাচ্চাদেরকে কিসের জন্য? তার কারণে একসঙ্গে বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান দুটোই টপিক একসঙ্গে পড়ানো যায়। ছোটতেই যদি আমি বাচ্চাকে ইতিহাস, ভূগোল, ঠিক আছে, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, সোশ্যাল সায়েন্স এরকম করে ভাগ করে দিই, বাচ্চা কিন্তু ডাইভার্স হয়ে যাবে, বাচ্চা কিন্তু পাজলড হয়ে যাবে যে এতগুলো চাপ বাচ্চার। আমরা যেটা বলি যে বোঝা মুক্ত শিক্ষা, সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। চাইল্ড সেন্ট্রিক এডুকেশন সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ওই জন্য কিন্তু তাদেরকে একটা বই দেওয়া হয়, সেটা হচ্ছে পরিবেশ বিদ্যা আমাদের পরিবেশ নামে, তাই তো? বোঝা গেলো? তাহলে বাচ্চারা যেন মানে পাজল না হয়, একটা বই তারা যেন পরিবেশের যে বিষয়গুলো সেগুলো যেন কোর কনসেপ্টগুলো শিখতে পারে। তো এটার জন্য পরিবেশ বিদ্যা হিসেবে বা পরিবেশ হিসেবে পড়ানো হয়। ওকে, তো যারা ক করছো সকলে সঠিক উত্তর করছো। 19 নম্বর প্রশ্ন দেখো, একজন শিক্ষক পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য কোন কাজটি করবেন? কি করবেন? ধরো তুমি একজন টিচার, তুমি পরিবেশ রক্ষার তাগিদে তুমি বাচ্চাদের কি শেখাবে? নিজেকে টিচার ভাবো, তাহলেই তুমি অ্যান্সার করতে পারবে। দেখো, স্কুলের চত্বরে গাছ লাগানো এবং তার যত্ন নেওয়া, বেশি করে বই পড়তে বলা, টিভিতে সিনেমা দেখানো, ক্লাসে চিৎকার করা। ক্লাসে চিৎকার করে বলো এই গাছ লাগা বললে হবে? তাহলে স্কুল চত্বরে অবশ্যই তোমাকে বাচ্চাদেরকে নিয়ে যেতে হবে, গাছ লাগাতে হবে, গাছে জল দিতে হবে, যত্ন করতে হবে, গাছের গাছে যেন কোনো পোকামাকড় না খায়, কোনো ছাগল বা কোনো পশু যেন না খেয়ে ফেলে, তাদেরকে যত্ন করা শেখাতে হবে। গাছগুলো বড় হলে গাছের উপকারটা তাদেরকে বোঝাতে হবে ক্লাসে, তাই তো? বেশি করে বই পড়া কখনোই না, টিভিতে সিনেমা দেখি আর কি হবে, তাই না? বাস্তবে তাকে প্র্যাকটিক্যালি নিয়ে গিয়ে তাকে বৃক্ষরোপণ করানো শেখাতে হবে, তবেই কিন্তু সে পরিবেশের রক্ষার বিষয়ে সচেতন হবে, ঠিক আছে? লাস্ট প্রশ্ন, এটা আমি অ্যান্সার করে দেবো না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকে। যারা আমার ক্লাস করো সকলেই জানো যে লাস্টের প্রশ্নটা আমি কি দিই, HW দিয়ে দিই, তাই তো? যেন তোমরা পড়াশোনা করছো কিনা সেটা আমি বুঝতে পারি। অনেকেই আছো কি ক্লাস দেখো, শুধু ক্লাস দেখো টিভির মতো, মানে সিনেমার মতো, কিন্তু অ্যাটেন্টিভলি করো না। নিচে অ্যাক্টিভ না থাকলে শুধুমাত্র ভিডিও দেখে কিচ্ছু হয় না বাবা, ঠিক আছে? নিজেকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস, নিজে ইনভলভ না হলে কখনোই তুমি পারবে না। যে স্যার বোঝাচ্ছে এই তো পেরে যেতাম, স্যার অ্যান্সার বলে দিল মনে হচ্ছে যে পেরে যেতাম, না, নিজেকে চেষ্টা করো, কমেন্ট অ্যান্সার করো, দেখবে অনেক দূর শিখবে। আর প্রতিদিন ক্লাস তুমি করছো কিনা কি করে বুঝবো? হোমওয়ার্ক যদি অ্যাটেন্ড করো, তাই না?
একটা করে যদি তুমি লাইক দাও তাহলে বুঝতে পারবো যে না, অ্যাটেন্ডেন্স হিসেবে অবশ্যই একটা দিয়ে দিও। সকালে ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো ক্লাসটা। সাবস্ক্রাইব করে দিও ফাইনাল স্টাডিকে। আর কোন কোন সাবজেক্টের ক্লাস প্রয়োজন অবশ্যই কমেন্টে জানিও। এতটুকুই ছিল আমাদের ক্লাস। পরের ক্লাস আমরা চেষ্টা করবো অন্যান্য সাবজেক্টগুলো কভার করা, তবে তোমরা অবশ্যই নিজের অপিনিয়ন জানিও, ঠিক আছে? তাহলে আমরা অবশ্যই সেই ক্লাসেসগুলো অবশ্যই নিয়ে আসবো, ঠিক আছে? থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থেকো।